ভোরের গ্রামের দৃশ্য। রিনা জল আনতে বের হয়। গ্রামের উপর হালকা রোদ ছড়িয়েছিল, বাতাসে ছিল শীতলতা। রিনা হাতে কলসি নিয়ে বের হতে যাচ্ছিল। মা দরজায় তাকে থামিয়ে বলল, আরে শোন, ধীরে যাস। কাল তো তোর পা পিছলে গিয়েছিল, মনে আছে? তার উপর ঠান্ডাও বেশ, সাবধানে যাস। আর শোন, তাড়াতাড়ি ফিরে আসিস। আমি একা একা ঘরে বসে ভয় পাই। আরে মা, আমি কি পাহাড়ে উঠতে যাচ্ছি নাকি? নদী তো রোজই যাই। আপনি তো এমন কথা বলছেন যেন আমি জঙ্গলে বাঘের সঙ্গে দেখা করতে যাচ্ছি। বাঘ না হলেও আজকাল জানোয়ারও অদ্ভুত হয়ে যায়। আর তুই তো আমার প্রাণ, তাই বলছি। ঠিক আছে মা, তাড়াতাড়ি ফিরে আসবো, আপনি চিন্তা করবেন না। এই বলে রিনা রওনা হলো। পথে যেতে যেতে নিজে নিজেই কথা বলছিল। আজ বেশি পানি ভরতে হবে, মাকে ধোপার কাপড়ও ধুতে হবে। চলো তাড়াতাড়ি কাজ সেরে ফেলি। রিনা নদীর ধারে বসে জল ভরতে লাগলো। চারপাশে নিস্তব্ধতা, শুধু জলের হালকা শব্দ। হঠাৎ একটি গভীর অদ্ভুত কোমল আওয়াজ ভেসে এলো। আমি তোমাকে রোজ দেখি, তুমি কি আমাকে দেখতে চাও না? রিনা সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকভুক করতে লাগলো। কে কে কথা বলছে? কে আছে এখানে? সামনে এসো। আমি না তোমার পিছনে না তোমার সামনে, কিন্তু আমি তোমাকে রোজ দেখি। দয়া করে এমন মজা করবেন না। আমি এখানে একা। সামনে আসুন না, না হলে চুপ থাকুন। আমি বাড়ি চলে যাচ্ছি। বলে সে দ্রুত বাড়ির দিকে হাঁটতে লাগলো। পথে নিজে নিজেই বিড়বিড় করছিল, হে ভগবান, এটা কি ছিল? কার আওয়াজ? সেখানে তো গ্রামের কোনো লোকও ছিল না। আওয়াজটা এত কাছের ছিল, অথচ কাউকে দেখা গেল না। আমি কি পাগল হয়ে যাচ্ছি? না না। বাড়িতে ঢুকলো। মা তাকে দেখে জিজ্ঞেস করলো, আরে তুই এমন অবস্থায় কেন এলি? মুখটা এত ফ্যাকাশে কেন? কোথাও পড়ে গেলি নাকি? না মা, পড়িনি, কিন্তু নদীর ধারে একটা আওয়াজ এসেছিল। কি বলছিস? কার আওয়াজ? ঠিক করে বল, কেমন আওয়াজ? কোনো মানুষকে দেখা যায়নি মা, কিন্তু আওয়াজটা একদম পরিষ্কার ছিল। বলছিল, আমি তোমাকে রোজ দেখি, তুমি কি আমাকে দেখতে চাও না? মা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হয়তো তুই ভুল শুনেছিস মা। নদীর ধারে গাছের পাতার মর্মর শব্দ অনেক সময় আওয়াজের মতোই লাগে। না মা, এটা গাছের শব্দ ছিল না। মানুষের মতোই, কিন্তু আবার মানুষও না। তার কণ্ঠে অদ্ভুত এক গভীরতা ছিল। ঠিক আছে, শোন, যদি কালও সেই আওয়াজ আসে, ভয় পাস না। সোজা বলে দিস, হ্যাঁ, সামনে আসো, আমিও তোমাকে দেখতে চাই। তাহলেই সত্যটা জানা যাবে। ঠিক আছে মা, কিন্তু আজ সত্যি আমি খুব ভয় পেয়েছিলাম। আমার তো মনে হচ্ছিল পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। কি ছিল ওটা? পরদিন রিনা আবার নদীর দিকে যায়। এবার সারাটা পথ তার বুক ধড়ফড় করতে থাকে। যে সেই পানি ভরতে বসে, সঙ্গে সঙ্গে সেই একই আওয়াজের গুঞ্জন শোনা যায়। আমি তোমাকে রোজ দেখি, তুমি কি আমাকে দেখতে চাও না? আমি তোমার অপেক্ষায় ছিলাম, তুমি এত দেরিতে এলে কেন? রিনার মেরুদণ্ড দিয়ে শিহরণ বয়ে যায়। ভয়ে ভয়ে সে মায়ের বলা কথাগুলো মনে করে। যদি তুমি সত্যিই থাকো, তাহলে সামনে আসো। এখন আমার আর ভয় লাগছে না। আমিও দেখতে চাই তুমি কে। কয়েক মুহূর্তের জন্য চারপাশে একদম নিস্তব্ধ হয়ে যায়। তারপর ঝোপঝাড়ে প্রচন্ড শব্দ, আর সামনে বেরিয়ে আসে এক বিশাল মোটা সাপ। রিনা তাকে দেখা মাত্রই অজ্ঞান হয়ে যায়। এদিকে বাড়িতে মা অস্থির হয়ে ওঠে। হে ভগবান, আমার মেয়ে এখনো ফিরল না কেন? আজ তো খুব দেরি হয়ে গেল। কাল যে আওয়াজের কথা বলেছিল, আবার কি তাই হলো? আমাকে নিজেই দেখতে যেতে হবে। সে দৌড়ে নদীর কাছে পৌঁছায়। দেখে রিনা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সেই মোটা সাপটা মাকে দেখে গর্তের মধ্যে ঢুকে পড়ে। রিনা, ওরে আমার মেয়ে, চোখ খোল। তোর কি হয়েছে? এখানে কে ছিল? তুই এমন করে অজ্ঞান হয়ে গেলি কেন মা? উঠ। কিছুক্ষণ পর রিনার গান ফিরে। মা তাকে কোলে তুলে নেয়। বল মা, কি হয়েছে? কে এমন করলো? তুই এমন করে পড়ে গেলি কিভাবে? ওই একই আওয়াজ ছিল কি? মা, আমার কিছুই মনে নেই। শুধু চোখের সামনে হঠাৎ অন্ধকার নেমে এসেছিল। আজ থেকে তুই একা এখানে জল নিতে আসবি না, আমি তোর সঙ্গে আসবো, বুঝলি? দুজন মা মেয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু রিনার কিছুই মনে থাকে না তার সঙ্গে ঠিক কি ঘটেছিল। তবে তার মনের ভেতরে অন্যরকম একটা ভাবনা চলছিল। সে আর ভয় পাচ্ছিল না, সে সেই আওয়াজটাকেই মনে মনে স্মরণ করছিল। 4 দিন সে নদীতে যায়নি। জানালার ধারে বসে নিজে নিজেই কথা বলতো। তুমি কে? তোমার কণ্ঠ এত গভীর, এত অদ্ভুত কেন? কেন মনে হয় তুমি একা নাও? তুমি আমার সম্পর্কে সব জানো, আর আমি তোমার সেই আওয়াজটা মনে করছি। আমি কি পাগল হয়ে যাচ্ছি যে এক অচেনা মানুষ, যাকে দেখাই যায় না, তার কণ্ঠের প্রতি এমন ভালোবাসা কিভাবে হয়? সেই সাপটা নদীর ধারে প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত রিনার জন্য অপেক্ষা করত। রোজই তাকে মনে পড়তো। তাকে দেখতে না পারার কষ্টে সাপটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। আজও সে এলো না। সে কি ভালো আছে? আমার জন্যে কি সে ভয় পেয়ে গেছে? না, সে তো ভয় পায়নি। তার চোখে ভয়ের বদলে অন্য কিছু ছিল, কোমলতা। মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু কি করব? তার এক ঝলকই তো আমার দিনের আলো ছিল। যদি সে আর কখনো না আসে, আমি কি করব?
একমাত্র সেই তো আছে যে আমার কণ্ঠ শুনতে পারে। কয়েকদিন পরে রিনা আবার নদীতে যাওয়ার কথা ভাবে। মা, আজ আমি পানি নিয়ে আসি। আপনি তো খুব ক্লান্ত হয়ে পড়েন, আপনি অন্য কাজটা করুন। না মা, তুই থাক, আমি নিয়ে আসবো, তুই বিশ্রাম নে। না মা, আমি নিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে মা, যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। নদীর ধারে পৌঁছাতে সেই কণ্ঠ শোনা যায়। তুমি এসে গেছো? 4 দিন ধরে আসোনি কেন রিনা? আমি অসুস্থ ছিলাম, জ্বর হয়েছিল, তাই আসতে পারিনি। তুমি অসুস্থ ছিলে আর আমি এখানে প্রতিদিন অপেক্ষা করেছি। তুমি জানো না তোমার জন্য অপেক্ষা করা কতটা কষ্টের ছিল। এখন তো আমি এসে গেছি, আজ কি তুমি আমার সামনে আসবে? আমি এখন আর তোমাকে ভয় পাই না, এখন আমার তোমার কণ্ঠ ভালো লাগে, তুমি আমার সামনে আসতে পারো। আবার সেই একই ঝোপঝাড়ের শব্দ, আর সামনে আসে সেই মোটা চকচকে চোখওয়ালা সাপ। রিনা এক পা পিছিয়ে যায়, কিন্তু এবার আর দৌড়ায় না। তাহলে তুমি সেই আওয়াজ, এতদিন ধরে আমার সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ, আর আমি তোমাকে খুব খুব ভালোবাসি। রিনার হৃদয় জোরে জোরে ধরফর করতে থাকে। সে তার কলসটা মাটিতে রেখে ধীরে ধীরে করে বসে। তাহলে তুমিই ছিলে যে এতদিন ধরে আমার সঙ্গে কথা বলছিলে? তুমিই সেই আওয়াজ যে আমার চারপাশে ভেসে বেড়াতো। তুমিই বলেছিলে যে আমাকে রোজ দেখো, কিন্তু তুমি তো একটা সাপ। কে কখন দেখেছে সাপ মানুষের সঙ্গে কথা বলে? আর কেই বা জানতো জানোয়ারদের মধ্যেও তোমার মতো কেউ থাকতে পারে যে মানুষের মতো কথা বলতে পারে? তুমি আমার কাছ থেকে কি চাও? কেন আমাকে এত দেখে থাকো? কেন আমার জন্য অপেক্ষা করো? হ্যাঁ, আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন, যেদিন তুমি আধখানা রোদ আর আধখানা ছায়ার মধ্যে বসে পায়েলের ফিতা ঠিক করছিলি। হয়তো তোমার সেটা মনে নেই, কিন্তু আমি তখনও এখানেই ছিলাম। সেদিন থেকেই তুমি আমার কাছে অন্যরকম লেগেছিলি। তোমার পায়ের শব্দ, তোমার কবজির চুরির ঝনঝন, তোমার হাসি, তোমার নিঃশ্বাস, সবকিছুই আমার দুনিয়া হয়ে গিয়েছিল। কিন্তু তুমি তো একটা সাপ, তোমার কিভাবে এমন অনুভূতি হয়? জানোয়াররা মানুষের সঙ্গে এভাবে ভালোবাসতে পারে কিভাবে? আর যদি তোমার এতটাই অনুভূতি থাকে, তাহলে আগে সামনে এলে না কেন? কারণ আমি জানতাম তুমি ভয় পেয়ে যাবে, আর আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। আমি শুধু তোমার কণ্ঠ শুনতে চেয়েছিলাম, তোমার হাসি দেখতে চেয়েছিলাম, তোমার আশার পায়ের ধুকফুক শুনতে চেয়েছিলাম। আর হ্যাঁ, তুমি তো জিজ্ঞেস করেছিলে আমি কি চাই। তাহলে শোনো, আমি তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, তোমাকে জানতে চেয়েছিলাম, তোমাকে বুঝতে চেয়েছিলাম। আর যদি তুমিও চাও, তাহলে তোমাকে আমার জীবনের অংশ করে নিতে চেয়েছিলাম। শুরুতে আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু এখন আমি তোমার কণ্ঠে আর ভয় পাই না। এটা অদ্ভুত, কিন্তু তোমার কণ্ঠে একটা টান আছে, একটা আপন ভাব আছে, যা কোনো মানুষের কণ্ঠেও আমি পাইনি। কিন্তু একটা কথা বলো, এতদিন তুমি চুপ করেছিলে কেন? শুধু কণ্ঠস্বর দিয়ে কথা বললে কেন? কেন আমাকে ছায়ার আড়াল থেকে দেখলে? তুমি কি এভাবেই এতদিন ধরে আমাকে দেখেই যাচ্ছিলে? হ্যাঁ, প্রতিদিন প্রতিটা মুহূর্তে যখন তুমি পানি ভরতে, কিন্তু তুমি আমাকে দেখতে পেতে না। কতবার ভেবেছি সামনে আসবো, কতবার, কিন্তু আবার ভয় পেতাম যদি তুমি আমাকে দেখে পালিয়ে যাও, যদি আমাকে ঘৃণা করতে শুরু করো। আর যেদিন তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে, তখন কি ভেবেছিলে? সেই মুহূর্তে আমার হৃদয় থেমে গিয়েছিল। মনে হয়েছিল আমার জন্যই তোমার কিছু হয়ে গেল। তোমাকে মরতে দেখার চেয়ে আমি নিজেই মরতে রাজি ছিলাম। আমি তো শুধু সামনে এসেছিলাম কারণ তুমি নিজেই বলেছিলে সামনে আসো, কিন্তু আমি জানতাম না যে সত্যিই তুমি ভয়ে অজ্ঞান হয়ে যাবে। তোমার এত চিন্তা কেন আমার জন্য? আমিও অবাক যে একটা সাপ এরকম কথা বলছে, এরকম অনুভব করছে। কারণ তুমি প্রথম মানুষ যে আমাকে ঘৃণা করনি, আমার কণ্ঠ শুনে পালিয়ে যাওনি। তুমি ভয়েও আমার কাছে প্রশ্ন করেছিলে। তোমার কথাগুলো, তোমার নিঃশ্বাস, সবকিছুই আমাকে থামিয়ে দিত। আর হয়তো তোমাকে লুকোতে লুকোতে একসময় আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম, আর তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। রিনার চোখ ভিজে ওঠে। এই প্রথম সে সাপটার সামনে কোনো অস্থিরতা ছাড়াই বসে আছে। সত্যি বলতে কি, আমার তোমার কণ্ঠ ভালো লাগে। তোমার কথা বলার ধরন, তোমার ধৈর্য, সবকিছুই আমাকে এক অদ্ভুত শান্তি দেয়। আর হ্যাঁ, এখন আমি তোমাকে আর ভয় পাই না, বরং মনে হয় তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি অভ্যস্ত হয়ে পড়েছি। তাহলে কি তুমি আমাকে ঘৃণা করো না? ঘৃণা না, বরং আমি তোমার কণ্ঠের জন্য অপেক্ষা করতাম। 4 দিন নদীতে না এলে প্রতিটা রাত আমি ভেবেছি এই কণ্ঠটা কার, কেন এটা আমার হৃদয়ের গভীরে নেমে যায়। এটা কি সত্যি, না আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি? তুমি পাগল নাও, তুমি শুধু সত্যের কাছাকাছি যাচ্ছ। কিন্তু একদিন আমি তোমাকে আমার আসল রূপ দেখাবো, তখন হয়তো আমাকে তোমার আরো ভালো লাগবে। আসল রূপ? তাহলে কি এই রূপটাই আসল নয়? না, এটা আমার আসল রূপ নয়। খুব শীঘ্রই আমি তোমাকে সব সত্যি বলবো, কিন্তু আপাতত শুধু এইটুকু জানো, আমি দেখতে মানুষ না হলেও আমার হৃদয় তোমার জন্য মানুষের চেয়েও বেশি ধুকপুক করে। রিনা শ্বাস নেয়। তার হৃদয় ধীরে ধীরে এই রহস্যময় প্রাণের সঙ্গে জড়িয়ে পড়ছিল। কিছুক্ষণ চুপ করে থাকার পর সাপটা বলে, রিনা, তুমি কি আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে পারবে? বাড়ি মানে? আমার বাড়ি? মা বাবার সামনে? হ্যাঁ, একদিন তুমি বুঝতে পারবে কেন। কিন্তু আমি তোমার উপর ভরসা করি। তোমারও কি আমার উপর অতটাই ভরসা আছে? হ্যাঁ, আমার তোমার উপর ভরসা আছে। আমার বিশ্বাস তুমি আমার কোনো ক্ষতি চাও না। সন্ধ্যা নেমে এসেছে। আকাশ বেগুনি রঙের চাদর মুড়ে নীরবে দাঁড়িয়ে আছে। বাতাসে ছিল শীতলতা, আর ছিল অজানা সন্ধ্যা। রিনা ধীরে ধীরে নদীর ধারে দাঁড়িয়েছিল, আর তার সামনে ছিল সেই বিশাল সাপ, যার চোখ মানুষের মতোই গভীর, আবেগময় আর ভীষণ একাকী। তুমি সত্যি কি আমার বাড়িতে যেতে চাও?
আমি জানি তুমি আমার কখনো ক্ষতি করবে না, কিন্তু বাড়ি মানে তো বাড়ি, মা বাবা ভয় পেয়ে যাবে। কিন্তু রিনা, আমি তোমাকে কখনো কিছু লুকোইনি। আমি খুব একা রিনা, খুব একা। শুধু তুমিই একা নও, আমিও একা। আমার মা ঘরেই থাকেন, বাবা গবাদি পশু চড়াতে যান। ঘরে সবকিছু আছে, কিন্তু কথা বলার মতো কেউ নেই। তোমার কণ্ঠ অদ্ভুতভাবে আমাকে শান্তি দেয়। তাহলে কি তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? আমি কথা দিচ্ছি, তোমার মা, তোমার বাবা, কাউকেই আমি কখনো কষ্ট দেব না। কিন্তু যদি তারা তোমাকে দেখে ফেলে? তুমি পাশে থাকলে আমার আর কোনো ভয় থাকবে না। আমি তাদের সামনে আসবো না, চুপচাপ থাকবো। শুধু তোমার সঙ্গটাই আমার দরকার। রিনা গভীর শ্বাস নিল। তার বুকের ধুকবুক ভেড়ে গিয়েছিল, কিন্তু সে না বলতে পারল না। ঠিক আছে, চলো আমি মায়ের সঙ্গে কথা বলবো, তোমার ব্যাপারে বলবো। আর এমনিও সেদিন নদীর ধারে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম সে কথাও, আর তোমার কণ্ঠের কথাও মা প্রায় ভুলেই গেছেন। বাড়ির কাছে পৌঁছে রিনা আস্তে করে পেছনে ফিরে বলল, এখানে দাঁড়িয়ে থাকো, মা ঘরে থাকবে, সে খুব ভয় পেয়ে যাবে। আমি আগে দেখিনি সে কি করছে। রিনা, আমি এখানেই আছি। তুমি যত সময় নাও, আমি তোমার ফিরে আসা পর্যন্ত এক পাও নড়ব না। আরে রিনা, পানি আনতে এত দেরি করলি কেন? আমি তো ভাবছিলাম আবার শরীর খারাপ হলো নাকি। আরে মা, আমি ঠিক আছি, নদীর ধারে বসে একটু ভাবছিলাম। ভাবছিলি? কি ভাবছিলি রে? তোর মুখটা এত চিন্তায় ভরা কেন? মা, ধরো যদি প্রতিদিন কোনো একটা কণ্ঠ তোমার সঙ্গে কথা বলে, কিন্তু তুমি তাকে দেখতে পাও না, তখন তুমি ভয় পাবে না সেই কণ্ঠের উপর ভরসা করবে? কণ্ঠ? কোন কণ্ঠ? মা, এখন আর ঘুরিয়ে কথা বলিস না, সোজা বল কি হচ্ছে। কালও তুই অদ্ভুত অদ্ভুত কথা বলছিলি। মা, সেই কণ্ঠটা আমাকে রোজ ডাকতো, রোজ আমার সঙ্গে কথা বলতো, আর সে যা বলতো সেটা আমার অদ্ভুতভাবে ভালো লাগতো। ভালো লাগতো? রিনা, তুই এসব কি বলছিস? কোন আওয়াজ? মানুষের আওয়াজ? কোনো চোর নাকি কোনো পাগল লোক? না মা, এ কোনো মানুষ নয়, একটি সাপ। মায়ের পুরো শরীরটা যেন পাথরের মতো জমে গেল। কয়েকদিন আগে যা ঘটেছিল সে কথাগুলো সে প্রায় ভুলেই গিয়েছিল। রিনা এতক্ষণ যে সেই আওয়াজের কথা বলছিল, যার কারণে সে নদীর ধারে অজ্ঞান হয়ে পড়েছিল, সেটা তখন মায়ের মাথায় পরিষ্কার করে ঢুকছিল না। এদিকে বাড়ির বাইরে গাছের আড়ালে লুকিয়ে থাকা সাপটা নিজেই নিজেকে বলছিল, জানি না সে কি বলবে, জানি না সে আমাকে গ্রহণ করবে কিনা, তবু আমি অপেক্ষা করব। রিনা একবার যদি হ্যাঁ বলে, আমি সারা জীবন তার সঙ্গ ছাড়ব না। সন্ধ্যা পুরোপুরি রাত হয়ে গেছে। রিনা তার মাকে বোঝানোর চেষ্টা করছিল যেন সে ভয় না পায়, কিন্তু মা তখনও অস্থির। শেষে রিনা ধীরে ধীরে বাইরে বেরিয়ে সাপটাকে ডেকে বলল, আরে চলে আসো, মা কিছু বলল না, সে ভয় পেয়েছিল। রিনা, আমাকে তোমাকে একটা সত্যি বলতে হবে। রাত 12টা বাজলেই আমার রূপ বদলে যাবে। রূপ বদলাবে? কি রকম? তুমি তুমি কি মারা যাবে নাকি অন্য কিছু হয়ে যাবে? মরব না, আমি মানুষ হয়ে যাব। মানুষ? তুমি কিভাবে মানুষ হবে? আমি এক অভিশপ্ত রাজপুত্র। রিনা, এই সাপের রূপটা আমার আসল নয়, এটা আমার বাধ্যবাধকতা। আমার সৎমা আমাকে এই রূপে অভিশাপ দিয়েছে, আর প্রতিদিন রাত 12টায় অল্প কিছু সময়ের জন্য আমি মানুষ হয়ে উঠি। তুমি এত বড় কষ্ট একা একা সহ্য করেছো, আর আমাকে কখনো বলনি? যদি আমি সত্যিটা বলতাম, তুমি আমাকে ছেড়ে পালিয়ে যেতে। আমি তোমাকে হারাতে চাইনি। আমি কোথাও যাচ্ছি না, আমি তোমার গল্প শুনতে চাই, তোমার কষ্ট, তোমার সত্য, সবকিছু। তার চামড়া ফেটে যেতে লাগলো। কি হচ্ছে? তুমি ঠিক আছো তো? আমি আমি কি করব? ভয় পেও না, এটা প্রতিদিনই হয়, শুধু একটু ব্যথা। রিনা, এই আমি তোমার বন্ধু, তোমার সঙ্গে কথা বলতাম, যে তোমাকে ভালোবাসতাম। তুমি তো দেখতে অনেক সুদর্শন, তোমাকে আমি অভিশাপ থেকে মুক্ত করে তুলব, আর মানুষের রূপ আনতে যা যা করতে হয় সব করব। কিন্তু এই কাজ খুব একটা সহজ নয়। এর জন্য নিজের জীবন বাজি ধরতে হবে, অনেক কঠিন কঠিন পথ পাড়ি দিতে হবে। বন্ধুরা, এটি হলো গল্পটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্বটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করো।